আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শুদ্ধ বাংলা চর্চা কোর্সের আজকের এই ষষ্ঠ পাঠে আপনাদের সকলকে স্বাগতম। আমরা বিগত পাঠে শিখেছি, জেনেছি যে বাংলা ভাষার বা পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে স্বরধ্বনির খুবই প্রয়োজন, বা স্বরধ্বনি ছাড়া উচ্চারণ করা যাবে না কোনো শব্দকে। তো আজ আমরা এই যে স্বরধ্বনি রয়েছে বা স্বরবর্ণ রয়েছে বাংলাতে 11টি, এটি যখন অন্য ব্যঞ্জন বর্ণের সাথে মিশ্রিত হয় তখন কি হয়, এর কিছু সংক্ষিপ্ত রূপ আছে। তার সংক্ষিপ্ত রূপ আলাদা হয়ে যায়, হ্রস্ব-ই এর সংক্ষিপ্ত রূপ আলাদা হয়ে যায়, দীর্ঘ-ই এর সংক্ষিপ্ত রূপ আলাদা হয়ে যায়। তো সেই সংক্ষিপ্ত রূপগুলোকে আমরা একটা চার্ট তৈরি করব। সেই চার্টে আমরা দেখব এবং কিভাবে সেই সংক্ষিপ্ত রূপকে উচ্চারণ করতে মানে বানান করতে হয় সে কথাও আজকে আমরা জানবো, শিখবো। তো ঠিক আছে, আমি লিখতে আরম্ভ করছি। তো এই দেখছেন চার্ট। সর্বপ্রথম আমরা মনোযোগ সহকারে এই চার্টটি একটু দেখে নিই যে কি লেখা আছে। এই পাশে দেখছেন 11টি স্বরবর্ণ, ওয়া থেকে নিয়ে ও পর্যন্ত, ঠিক আছে। তারপরে এটাকে কি পড়তে হয় বানান করতে গিয়ে? আ থাকলে আকার, হ্রস্ব থাকলে ইকার, দীর্ঘ থাকলে দীর্ঘ ইকার, এই কার। তারপরে আয়ের সংক্ষিপ্ত রূপ এটা, হ্রস্ব এর সংক্ষিপ্ত রূপ এটা, দীর্ঘ এর সংক্ষিপ্ত রূপ এটা। তো এভাবে পুরোটাই দেখে নিন। তারপরে উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক আছে, উদাহরণ দেওয়া হয়েছে। তো এই চার্টে একটা আপত্তি থাকতে পারে বা একটা প্রশ্ন থাকতে পারে যে ওয়া এর এখানে কারো লেখা নেই আর তার সংক্ষিপ্ত রূপও নেই, তো কেন এরকম? তো এর উত্তর হচ্ছে এই যে ওয়ার যেহেতু সংক্ষিপ্ত রূপ নেই, যেমন আর আছে এইভাবে, হ্রস্ব এর আছে এভাবে, তো আ থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলেরই একটা সংক্ষিপ্ত রূপ আছে, কিন্তু ওয়ার নেই। এই জন্য ওয়া এর মানে ওয়া বানান করতে গিয়ে কল এখানে ও আকার বানান করার কোনো দরকার নেই, যেহেতু তার কোনো চিহ্ন নেই, এই জন্য তার কারণে, তার চিহ্ন নেই এই জন্য তার কারণে। যেমন একটা উদাহরণ দিলাম, কয়ে আকার কাক। তো কয়ের পরে কি আসে? একটা সংক্ষিপ্ত রূপ আছে আর, তো এই জন্য কার পড়বো, কয়ে আকার। কিন্তু কল সেখানে কয়ের সাথে যে ওয়া মিশ্রিত হয়ে আসে, নিহিত আছে, তার সংক্ষিপ্ত রূপ নেই, এই জন্য সেখানে ওয়া আকার কল এরকম পড়বো না, ঠিক আছে। তার সংক্ষিপ্ত রূপ নেই বলে এখানে কার আমরা উচ্চারণ করি না, শুধু সাধারণভাবে কল ওয়াল, তারপরে দন্ত লস, দন্ত মন, এরকম পড়বো। আর এখানে উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ। এবার পড়ার নিয়ম কি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কি করে পড়বো। তো আমি পড়ে দেখাচ্ছি। একটা বর্ণ নিলাম ক, হ্যাঁ, এই বর্ণটা নিয়ে নিলাম ক। তো আমরা পড়বো কয় আকার কা, হ্যাঁ। কয়ে হ্রস্ব ই, এখানে কয় হ্রস্ব ইকার বলবেন তো ভুল হবে, যেমন বর্ণ আছে সেটাকে উচ্চারণ করতে হবে। কয়ে হ্রস্ব ই কার কি, কয়ে দীর্ঘ ই কার কি, কয়ে হ্রস্ব উ কার কু, কয়ে দীর্ঘ উ কার কু, কয়ে রি কার ক্রি, কয়ে এ কার কে, কয়ে ওই কার কই, কয়ে ও কার কো, কয়ে ও কার কয়ে ও কার কৌ। তো আশা করছি আমরা কিভাবে পড়তে হয়, কিভাবে বানান করতে হয় একটু আমরা ধারণা পেয়েছি, আমরা জানতে পেরেছি। তো এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে লিখে নেবেন যাতে করে এটা কাজে আসে। আর লেখার প্রয়োজন তখনই হবে যখন আপনি চর্চা করবেন না। যদি ভালোভাবে চর্চা থাকে তাহলে অবশ্যই লেখারও দরকার নেই। তো এক কথায় চর্চাটা ভালোভাবে করবেন। তাহলে বানান করার একটা যে নিয়ম সেটা হচ্ছে যেটা আমি পড়ে দেখালাম। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বানান করার নিয়ম হচ্ছে যে এগুলোতে যে স্বরধ্বনি বা স্বরবর্ণ আছে এগুলোকে যেভাবে আমরা ওই বর্ণ পড়তে গিয়ে উচ্চারণ করেছিলাম সেভাবেও এখানে বানান করতে গিয়ে সেভাবে পড়বো, হ্যাঁ। কয়ে দীর্ঘ ইকার কি, কয়ে হ্রস্ব উকার কু, কয়ে দীর্ঘ উকার কু, মানে এগুলোর উচ্চারণ যথার্থভাবে করব, যেমন আমরা সেই বর্ণমালাতে 50টি বর্ণ শিখতে গিয়ে যেভাবে করেছিলাম তেমনই। তো আশা করছি স্পষ্ট হয়েছে। তো আজকে এখান থেকেই ষষ্ঠ পাঠ শেষ হলো। ইনশাল্লাহ আগামীতে আরো বানান সংক্রান্ত, বানান নিয়ে এমন কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি আমরা সকলেই এই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে আমরা শুনবো এবং বাংলা ভাষাতে আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করব ইনশাল্লাহ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।